জয়পুরহাট চিনিকল প্রাচীনকাল থেকেই বাংলাদেশে গুড় ও শুক্কার তৈরির জন্য আখের চাষ হয়ে আসছে। তবে তাল ও খেজুরের রস থেকেও বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করা হয়। তবে আদিকাল থেকেই বাংলাদেশে চিনির খুব সুনাম রয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে একে একে বাংলাদেশে তৈরি হয়েছে 15টি চিনিকল। তবে এখন সবগুলো চিনিকলে উৎপাদন সম্ভব হয় না বিভিন্ন সমস্যার কারণে। কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল বর্তমানে বন্ধ রয়েছে। এবছর উৎপাদনে আছে বাকি 9টি চিনিকল, যার মধ্যে জয়পুরহাট চিনিকল একটি। জয়পুরহাট চিনিকল আমার বাড়ির খুব কাছেই অবস্থিত, তাই চলুন আজ ঘুরে আসি জয়পুরহাট চিনিকল থেকে আর এই চিনিকল সম্পর্কে আদ্যোপান্ত জেনে আসি। জয়পুরহাট চিনিকল আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল, যা প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 62 বছর আগে 1963 সালে। এবছর 2024 সালের 20 ডিসেম্বর 62তম আখমারাইয়ের মাধ্যমে শুরু হয়েছে চিনিকলের কার্যক্রম। এবছর 793 কোটি টাকা লোকসান মাথায় নিয়ে কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে বিগত এক বছরের লোকসান প্রায় 55 কোটি টাকা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবারও শুরু হয়ে গেল আখমারাই কার্যক্রম। তবে ধারণা করা হচ্ছে আখ চাষিদের উন্নয়ন সম্ভব হলেই কেবল চিনিকলের উন্নয়ন সম্ভব। চলুন সংক্ষেপে জানা যাক কিভাবে সম্পন্ন হয় একটি চিনির দানা তৈরির কার্যক্রম। প্রথমে চিনিকলের নিজস্ব ক্ষেত ও বিভিন্ন আখ চাষিদের কাছ থেকে আখ সংগ্রহ করে তা নিয়ে আসা হয় চিনিকলের নিজস্ব মাঠে। সেখান থেকে আখগুলোকে মাড়াই হবার জন্য বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় মূল মিলের ভেতরে। মিলের ভেতরে আখগুলো যাবার পরে সেগুলো মাড়াই হয়ে রস হয় আর ছোবড়াগুলো আলাদা হয়ে যায় একটা ছাঁকনির মাধ্যমে। এই ছোবড়াগুলোকে অপর একটি বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় একেবারে মিলের বাইরে, যা পরবর্তীতে মিলের চুল্লি জ্বালাতে বা বিভিন্ন পেপার মিলে কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। এরপর রসগুলো নির্দিষ্ট স্থানে চলে যায় ওজন হবার জন্য। সেখানে ওজন হবার পর রসগুলো চলে যায় তার নির্দিষ্ট ট্যাঙ্কে। সেখানে রসগুলোকে পরিশোধন করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের মাধ্যমে। এরপর রস পরিশোধন হয়ে গেলে রসকে পাঠানো হয় জাল হবার জন্য। এই মিলে 9টি প্যান রয়েছে, যেগুলোতে পর্যায়ক্রমে রস জাল হয়, আর এই প্যানগুলোকে বলা হয় ইভাপোরেটর। পর্যায়ক্রমে রস জাল হবার পর সেই রসগুলো আস্তে আস্তে গুড়ের দানা বাঁধতে থাকে। ইভাপোরেটরের সামনে একজন সবসময় দাঁড়িয়ে থাকে গুড়ের দানা পরীক্ষা করার জন্য। সে একটি কাচের মাধ্যমে গুড়ের দানা পরীক্ষা করে এবং যখন গুড়ে সঠিকভাবে দানা চলে আসে, তারপরে সেই গুড়কে অ্যাসিড ও খারত্ব পরীক্ষা করা হয় লিটমাস পেপার দিয়ে। তারপর যখন গুড়টি সঠিকভাবে হয়ে যায়, তখন এটিকে আরেকটি ট্যাঙ্কে পাঠানো হয় লাল চিনি বা শুকনো গুড় তৈরির জন্য। সেখানে তৈরি হয় লাল চিনি বা শুকনো গুড়, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আর এরপরেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য মেশানোর জন্য চলে যায় এই লাল চিনি অন্য একটি ট্যাঙ্কে, যেখানে লাল চিনি থেকে তৈরি হয় সাদা চিনি। এই জয়পুরহাট সুগার মিলে পূর্ণরূপে সাদা চিনি তৈরি হয় না, এই জন্যই বলা হয় জয়পুরহাট সুগার মিল লাল চিনি উৎপাদন মিল। তবে এখানে আরও রয়েছে 5টি চিটা গুড়ের ট্যাঙ্ক, যেগুলোতে চিনি না হওয়া গুড়গুলো জমা হতে থাকে। এরপরে এই চিটা গুড়গুলো একসাথে বিক্রি করা হয় বিভিন্ন কাজের জন্য। আমরা এই চিটা গুড়কে বলে থাকি মোলাসেস, আর এই মোলাসেস কৃষিকাজে বা খামারে ব্যবহার করা হয় গবাদি পশুর খাদ্য হিসেবে। এবার বলি মজার কথা। জয়পুরহাট সুগার মিল এত বড় একটা চিনিকল, যা চালাবার জন্য প্রয়োজন হয় অনেক পরিমাণ বিদ্যুৎ। তবে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় তার পুরোটাই মিলেই তৈরি হয় চুল্লি থেকে তৈরি তাপকে টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে তাপ বিদ্যুৎ তৈরি করে। সত্যি মজার বিষয় না? এত বড় একটা মিল চালাবার জন্য বাইরে থেকে 1টি টাকারও বিদ্যুৎ কিনতে হচ্ছে না। এটা অনেক মজার বিষয় কি নয়? এই মিলের চুল্লিতে তাপ তৈরি করা হয় এই মিল থেকে বের হয়ে যাওয়া ছোবড়া থেকে, যেটাকে বলা হয় মিলের খুই। তাহলে বেঁচে গেল জ্বালানির টাকাও কিছুটা।
আর বিদ্যুতের টাকা তো আছেই। হ্যাঁ, এই মিলের রয়েছে নিজস্ব বিদ্যুৎ তৈরির প্ল্যান্ট, যেখানে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। আর এই মিলের যে চুল্লিগুলো, আমার সত্যি ক্ষমতা হয়নি সেই চুল্লিগুলো দেখে আসার, কারণ আমার কাছে এই চুল্লিগুলোকে জাহান্নামের একটি অংশ মনে হয়েছে। যাই হোক, অনেকেই হয়তো আমার কথাকে অন্যভাবে নিতে পারেন। এই কথাটুকুর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি জাহান্নামকে খুব ভয় পাই। আমি তার মানে এটা বলছি না অন্য কেউ ভয় পায় না। আমার কাছে কেন জানি জাহান্নামের একটা অংশ মনে হয়েছে, তাই আমি সেটা দেখতে যেতে পারিনি। দুঃখিত। আর এই মিলে রয়েছে নিজস্ব পানির প্ল্যান্ট, যেখান থেকে একদম পরিশোধিত পানি পাঠানো হয় মিলের ভেতর। যেহেতু এত বড় একটা মিল আর এই মিলে এত কার্যক্রম একসাথে চলে, তাই অবশ্যই মিলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। আর এই পানির সম্পূর্ণ যোগান দেয় মিলের নিজস্ব প্ল্যান্ট। আর প্রতিটি চিনি কলের রয়েছে পানির ফোয়ারা, বিশাল বড় একটা ফোয়ারা, যেটাকে ঝর্ণার মতো দেখতে দেখা যায়, কিন্তু এটার কাছে যাওয়া খুবই বিপজ্জনক। কারণ মিলে যতটুকু পানি বা বর্জ্য পানি তৈরি হয় সেগুলোকে অবশ্যই বের করে দিতে হয়। আর এই বের করে দেওয়ার জন্য এই পানিকে সরাসরি ড্রেনের মাধ্যমে যদি পরিবেশে ছাড়া হয়, তাহলে এই গরম পানি পরিবেশের জন্য অধিক ক্ষতিকর হয়ে যায়। এই জন্য এই পানিগুলোকে প্রথমে নিয়ে আসা হয় ফোয়ারাতে। এই ফোয়ারাগুলো পাইপের মাধ্যমে, ছিদ্রযুক্ত পাইপ দিয়ে তৈরি, যেখানে পাইপের মাধ্যমে পানিগুলো এই ছিদ্রযুক্ত পাইপে আসে এবং ফোর্সের কারণে এই ছিদ্র দিয়ে পানিগুলো ঊর্ধ্বমুখী বা আকাশের দিকে ছুঁড়ে চলে যায়। ছুঁড়ে যাওয়ার পর পানির তাপ কিছুটা কমে যায় এবং সেই পানি ড্রেনেজের মাধ্যমে আস্তে আস্তে পরিবেশের বিভিন্ন নদীতে, খালে বা বিলে চলে যায়। এই ছিল আজকের আমার জয়পুরহাট সুগার মিল বা জয়পুরহাট চিনিকল ঘোরাফেরা করার আদ্যোপান্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এবছর 2024-25 সালের মিলের কার্যক্রম চালু থাকবে প্রায় 40 দিন পর্যন্ত। তাই আপনারা যারা এখনও জয়পুরহাট সুগার মিল ঘুরে দেখতে চান বা দেখেননি, তারা সপরিবারে এবং সবান্ধবে মিলে আমন্ত্রিত। চলে আসুন, অবশ্যই একটি ভালো দিন পার করতে পারবেন। আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাফওয়ানের মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।